আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর প্রতিবারের মতো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে যে কোনো নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের মিস হবে না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার রেসিপি মজার একটা আচার, জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আমি প্রথমে উপকরণগুলো একটু দেখাই নিচ্ছি। আমি এখানে 1 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিছি। এরপর লাগছে কিছু গুঁড়া মশলা তৈরি করে নিব, আস্ত কিছু মশলা। 1 টেবিল চামচের মতো নিয়ে নিলাম মিষ্টি জিরা, যেটাকে আমরা মৌরি নামে রাখি। আর মেথি নিয়ে নিলাম 10 থেকে 15টা। সেই সাথে নিয়ে নিলাম এক চামচের মতো আস্ত জিরা, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। যেহেতু আমার আস্ত ধনিয়াটা ছিল না, এই জন্য আমি ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। এই মশলাটাকে আমি ভেজে গুঁড়া করে নিব ব্লেন্ডারে। এরপর নিয়ে নিলাম 7-8টার মতো শুকনো আস্ত মরিচ 2 টুকরা করে নিলাম, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, 3-4টা তেজপাতা, হাফ চা চামচের মতো শুকনো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া, ঝালটা যার যার পছন্দ মতো। সেই সাথে নিয়ে নিলাম ভিনেগার হাফ কাপের মতো। আরও নিয়ে নিলাম আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি গুড় আর 1 কাপের মতো চিনি আমি এখানে ব্যবহার করব। এক্ষেত্রে আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, পরিমাণে বাড়াই দিবেন। সেই সাথে আমি এখানে সরিষার তেল ব্যবহার করব মোট 2 কাপ। আমি একটা চুলায় আগে থেকে একটা ফ্যানে বেশি পরিমাণ পানি দিয়ে পানিটাকে সিদ্ধ করে তুলে নিছি। এরকম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিব জলপাই। আস্তে আস্তে পুরো জলপাইটা দিয়ে দিব। সিদ্ধ করে তুললে জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময়ের অপেক্ষা করতে হয় না। যেহেতু জলপাইটা এমনিতে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে জলপাইটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট বন্ধ করে রাখবো। 3-4 মিনিট পরে আমি ফিরে এসেছি। এতটুকুতে আমার অনেকগুলো জলপাই ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি সবগুলো জলপাই তুলে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে হলুদটা এক্ষেত্রে ব্যবহার করে ফেলতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করি নাই। জলপাইগুলো যখন গরমটা কমে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, এরপর আমি এগুলাকে একটু যে কোনো একটা চামচ বা হাতুড়ি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আসলে এভাবে ভাঙারও কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে জলপাইটা নাড়াচাড়ার উপর রান্না করি, এতে সব জলপাই ভেঙে যায়। আমি যে প্যানটা নিয়েছিলাম জলপাই সিদ্ধ করছিলাম, ওই প্যানটাতে পুনরায় দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু বেশি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম তেজপাতাগুলোকে 2 টুকরা করে। এগুলো একটু ফোড়ন হয়ে আসলে এতে দিয়ে দিই যে শুকনো মরিচগুলো রাখছিলাম, এই শুকনো মরিচগুলো একটু ভেজে ফ্লেভার আসার পরে আমি এতে দিয়ে দিব যে জলপাইটা আমি একটু ভেঙে রাখছিলাম, ওই জলপাইটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো জলপাইটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো একদম নাড়াচাড়ার উপরে এইটাকে একটু তেলে ভেজে নিব, জলপাই আর অন্য এগুলাকে শুকনো মরিচগুলাকে। আমি 4-5 মিনিট পরে একটু দেখাচ্ছি। এর ভিতরে আমি যে হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া রাখছিলাম এগুলাকে দিয়ে দিলাম, দিয়ে একটু জলপাইয়ের সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়ার উপরে 5 মিনিটের মতো করে নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে রাখবো। প্রায় 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এতে দিয়ে দিলাম লবণটা একসাথে দিতে যাবেন না, লবণটা পরিমাণ থেকে অর্ধেক করে দিলে পরে দেখে বুঝে দেওয়া যায়। এরপর আমি যে চিনি বা গুড় রাখছিলাম এই গুড় চিনিগুলো অ্যাড করে দিলাম সাথে, এবং একটু নেড়ে ছেড়ে চুলার আঁচটা এক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন এক্ষেত্রে, না হলে চুলার জলপাইটা ফুলে নিচে লেগে যাবে। 2-3 মিনিট পর আমি দেখাচ্ছি অনেকটা পানি বের হয়ে আসছে, চিনিটা গলে গেছে কিন্তু গুড়টা পুরোটা এখনও গলে নাই। গুড়টা গলে যাওয়ার পরে আরও পানি বের হবে, এক্ষেত্রে আমি আরও হাফ কাপের মতো চিনি অ্যাড করব। এখানে আমি মোট 1 কাপ চিনি, 1 কাপ থেকে একটু বেশি গুড় ব্যবহার করছি। এভাবে বেশ কয়েক মিনিট পরে আরও 2-4 মিনিট পরে আমি দেখাচ্ছি, যেহেতু আমরা আরও চিনি দিয়েছিলাম এই জন্য আর একটু পানি বের হয়েছে এবং গুড়টাও পুরোটা গলে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব ভিনেগারটা। এক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে।
এবং সব সময় আচারের ক্ষেত্রে পারফেক্ট লবণটা যাতে না হয় এটা লক্ষ্য রাখতে হবে। পারফেক্ট লবণ করতে গিয়ে শুকাইলে দেখা যাবে লবণটা বেড়ে যাবে। লবণ না হলে আচারে আবার নতুন করে লবণ অ্যাড করে খাওয়া যায়। এই জন্য লবণটা একদম পারফেক্ট করে কোনো সময় দিবেন না। আর যে গুঁড়া মশলাটা আমি করে রাখছিলাম টেলে, ও গুঁড়া মশলাটা 3 ভাগের 2 ভাগ দিয়ে আমি এভাবে নাড়াচাড়ার উপর 10-15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পানিটা পুরোটা একদম শুকাই নিচ্ছি। এভাবে নাড়াচাড়ার উপর সম্পূর্ণ এই আচারটা রাখতে হবে, কোনো রকম চুলার পাশ থেকে সরা যাবে না। আমি পুরো 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখেন পানিটা পুরাটা শুকায় এসছে এবং আমি আচারটা যেরকম শুকনো চাচ্ছিলাম ঠিক ওরকম শুকনো হয়ে গেছে। একদম যে হাতুড়িটা আমি ব্যবহার করছি এই হাতুড়িটার গায়ে আচারগুলো একদম লেগে আছে, কোনো রকম পড়ে যাচ্ছে না। আর এগুলো এভাবে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমি যে শুকনো আরও অর্ধেক থেকে একটু কম মশলাটা রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এবং এভাবে নেড়ে ছেড়ে আরও 3-4 মিনিটের মতো আমি একদম লো আছে রাখছি। 3-4 মিনিটের মতো করে এরপরে আমি চুলাটা বন্ধ করে দেব। আমি একটু আপনাদের দেখাচ্ছি কতটা লেগে আছে হাতুড়িতে। এভাবে ঝাললেই পড়ছে, কোনো রকম পড়ে যাচ্ছে না, এরকম একদম শক্ত করে নিছি। আমি চুলাটা বন্ধ করে প্রায় 2 ঘন্টা পরে আপনাদেরকে আচারটা নর্মাল আসার পরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা পরে আমি আচারটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার আচারটা একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকম শুকনো চাচ্ছি ঠিক ওভাবেই হয়েছে। আর এভাবে যদি শুকাই নেওয়া হয় তাহলে আচারটা ফাঙ্গাস পড়ার খুব বেশি ভয় থাকে না। আমি একটু হাতুড়িতে নিয়ে দেখাচ্ছি, দেখেন একদম এভাবে নিলে উপর নিচ করলেও আচারটা পড়ে যাচ্ছে না। একদম এরকম করে শক্ত করে নিছি। আপনারা চাইলে এর থেকে একটু নরমও করতে পারেন। অনেক মজার এই আচারটা খাইতে। এই আচারটা সবচেয়ে সুবিধা ব্যাপার হচ্ছে এমনিতে আমরা তো আচার এমনিতেই খাই, অনেক পছন্দ করি। এই আচারটা যে কোনো রকম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। আমি আচারটাকে এক পাশে রেখে দেখাচ্ছি আমি যে পাত্রে, যে একটা কাঁচের জারে আমি আচারটাকে রাখবো এটাকে দেখাচ্ছি। আচারের বয়মটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকাই নিছি। এরপর আমি একটা চুলায় অল্প তেল দিয়ে 1/3 কাপের মতো তেল, 1 কাপের মতো তেল ভালো করে গরম করে নিছি, একদম ভালো করে গরম করে নিছি। তেলটা একটু নর্মাল হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপরে তেল থেকে 3 ভাগের 2 ভাগ অংশ আমি আবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প তেল আমি ফ্যানে রেখে দিলাম এবং তেলটা দেওয়ার পরে এরপর আমি আচারটা রাখবো। আমি তেলটা একটু বোতলের চারপাশে লাগাই নিচ্ছি। বোতলের চারপাশে না লাগালেও চলে, কারণ এই আচারগুলো যেহেতু সবগুলা ভারী বা আস্ত আচার না, এই জন্য এগুলো যত নিচে বসবে তত তেলটা উপরে চলে আসবে, এমনিতেই উপরে চলে আসবে, লাগানোর কিছুই নেই। এরপরও আমি একটু বোতলের চারপাশে তেলটা লাগাই নিলাম। এবার আমি আমার আচারগুলা সবগুলা জারে ঢুকাই নিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি, দেখেন কতটা শুকনো। অনেক নাড়াচাড়া করার পরেও কিন্তু আচারটা পড়ছে না, ততটাই শুকনো। আর চেষ্টা করবেন এভাবে শুকাই নেওয়ার জন্য। চুলাই সবগুলা আচার আমি এভাবে করে আস্তে আস্তে ঢুকাই নিচ্ছি। এই আচারটা এভাবে করে রেখে কোনো রকম বাতাস না ঢুকে মতো ভালো করে ঢাকনা দিয়ে আপনারা নর্মালেও 6 মাসের মতো রেখে খাইতে পারেন, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নাই। আর আচারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যখন আমরা খাওয়ার জন্য কোনো রকম প্লেটে নিব তখন অবশ্য কোনো রকম হাত বা ভিজা চামচ ব্যবহার করবেন না। নিশ্চয় সবাই এই কথাটা জানেন, এরপরেও অনেকে নতুনদের জন্য এই কথাটা বলা। সবসময় যে কোনো রকম শুকনো চামচ বা কাঠি, কোনো রকম পানি ছাড়া শুকনো চামচ বা কাঠি দিয়ে আচারটা নেওয়ার চেষ্টা করবেন। এতে আচারটাতে কোনো রকম ফাঙ্গাস পড়ে যাওয়ার ভয় থাকে না। এভাবে করে সবগুলো আচার আমি ঢুকাই নেওয়ার পরে যে বাকি তেলগুলো রাখছিলাম এই বাকি তেলগুলো দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে এই আচারটাকে রেখে দিব নরমালে 6 মাসের মতো। এভাবে আমি ব্যবহার করব। আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।